থেকে 5 বছরের মধ্যে উন্নত জীবন পাবে প্রান্তিক মানুষ। সংসদে প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করার ঘোষণা। রোববার থেকে হামের টিকা দেবে সরকার। তালিকায় 6 মাস থেকে 10 বছর বয়সীরা। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। গণহত্যায় উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে গোয়েন্দা উপপরিদর্শকের সাক্ষ্য অনুপস্থিত থাকায় পেছাল কাদেরের মামলার শুনানি। এবং ঢাকার ফুটপাত সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান। জনদুর্ভোগ কমাতেই এমন উদ্যোগ বলছে প্রশাসন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাশিদা সুলতানা রিঙ্কু। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন 3 থেকে 5 বছরের মধ্যে উন্নত জীবন পাবে প্রান্তিক মানুষ। বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন সরকার প্রধান। ফ্যামিলি ও কৃষি কার্ড সহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জন্য মূল্যস্ফীতি হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজমুল ইসলামের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা মনে করি এই টাকাগুলো এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। বলেন এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। যাতে স্বাচ্ছন্দ্যে তারা এই দেশে নিয়ে আসতে পারে সেই জন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন সরকারের পাইলট প্রকল্প বাস্তবায়নের ফলে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং অর্থনীতি আরও সচল হবে। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। এদিকে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের যে অর্থ পাচার হয়েছে তা দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এ ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে। আগামী 5 বছরের মধ্যে 25 কোটি গাছ লাগানোর কথাও জানান সরকার প্রধান। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মাননীয় স্পিকার, এদিকে চলতি মাসে ঝিনাইদহ আর ফেনীতে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন খাল, নদী, জলাশয় দখলদারিত্ব ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। প্রতিদিনই অফিস শুরুর ক্ষণে সচিবালয়ে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবারও সকাল থেকে কর্মব্যস্ত দিন পার করেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী। পানি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে আলোচনা হয় সেখানে। পরে পানি সম্পদ মন্ত্রী বলেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। খাল, নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা জানান তিনি। বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন।
এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। চলতি মাসেই প্রধানমন্ত্রী দুটি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী। এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন, সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল নদী জলাশয় যেন কেউ দখল করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। 54টা জেলায় নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন, দখলমুক্ত শুরু করেছি। এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলা প্রশাসক এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করব, যার মধ্যে দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো এবং ইনশাল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন খাদ্যের সংশোধন হয়েছেন, ইনশাল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমান সরকার, ইনশাল্লাহ আমরা খাদ্যের সংশোধন হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রোববার থেকে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে এই টিকা। আপাতকালীন ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্যাভির কাছ থেকে 21.9 মিলিয়ন ডোজ হামের টিকা নিচ্ছে সরকার। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেন, বেশি সংক্রমিত এলাকায় আগে টিকা দেওয়া হবে। প্রতিনিধিদের সহায়তায় শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ এবং বরিশালে আক্রান্তের হার বেশি। বুধবারও দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে 5 জন শিশু। হঠাৎ হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। 2 দিন খুব জ্বর ছিল, জ্বর হওয়ার পরে এরকম মুখে রেশ বেরিয়েছে, গায়ে রেশ বেরিয়েছে, তখন বুঝতে পারলাম যে হাম হয়েছে। জ্বর হওয়ার পরে বাদে মুখে ঘা হয়েছে, বাদে আবার শরীরে পুশুরি বাড়ছে। ঠান্ডা কাশির জন্য আসছি, আসার পরে এখন হাম, পাতলা পায়খানা, বমি এগুলো দেখা দিছে। হামের লক্ষণ উপসর্গ দেখা গেলে শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গত 24 ঘন্টায় সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুবরণ করেছে 1 জন শিশু এবং এখন পর্যন্ত আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছে 117 জন। হামের টিকা কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। 17 বছরের অব্যবস্থাপনায় এই পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোববার থেকে এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে দেওয়া হবে বেশি সংক্রমিত এলাকায়। ইমার্জেন্সি ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব। 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি ডেবি থেকে। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। মন্ত্রী জানান, টিকা কার্যক্রম ভালোভাবে শেষ করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত রয়েছে। সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর সাক্ষ্য অনুপস্থিত থাকায় পিছিয়েছে ওবায়দুল কাদেরের মামলার শুনানি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আরও জানাচ্ছেন মুদাসির আলী।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গোয়েন্দা পুলিশের ফরেনসিক ইউনিটের উপপরিদর্শক আতিকুর রহমান। তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া অডিও ফাইল পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত তুলে ধরেন তিনি। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পলকের আইনজীবী এম লিটন আহমেদ জানান, অডিও ফাইল পরীক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আমরা একটা বলেছি যে 16 মেগাহার্টজ সহ আরও কিছু সফটওয়্যার বিষয় উল্লেখ করেছি, সেইগুলো পদ্ধতি উনি অনুসরণ করেনি। একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের চিকিৎসার আবেদনের প্রেক্ষিতে 9 এপ্রিল মেডিকেল রিপোর্ট দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। এদিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইল পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর জোহা। ফেসবুককে আমরা চিঠি দিয়েছি, কারা কিভাবে কোন আইপি অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য। তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই, তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। অন্যদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। এদিকে বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে বুধবার ট্রাইব্যুনালে যান শহীদ আবু সাইদের স্বজনরা। আবু সাইদ হত্যা মামলার রায় হবে 9 এপ্রিল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ডিএমপি। প্রথম দিনেই মগবাজার, বাংলা মোটর এবং মিরপুর সহ বিভিন্ন এলাকায় দখলদারদের উচ্ছেদ করা হয়। ডিএমপির ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে কেবল সতর্ক করা হচ্ছে, এরপরও পরিস্থিতি উন্নতি না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে মনিটরিং অব্যাহত থাকবে। এমদাদুল হক খানের রিপোর্ট। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানী জুড়ে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। 8 দিন আগেই নোটিশ পাওয়ার কথা স্বীকার করলো দখল ছেড়ে না দেওয়ার কারণ জানালেন এই ব্যবসায়ী। নোটিশ দেওয়া হয়েছে, এখন আমরা তো মালিকানা জায়গা আছে, এখন বলছে যে তেরপালটা সিটি কর্পোরেশন আন্ডারে আছে, এটা একটু সরিয়ে দেওয়ার জন্য। তা আমরা আইনের প্রতি মনে করি রেসপেক্ট করি, আমাদেরও তো সমস্যা হতে পারে, এই জন্য আমরা এটা এখনই সরিয়ে দিচ্ছি। মিরপুর শেরাপাড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি মাথায় রেখে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও ফুটপাতের জায়গা দখল করে রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। সড়ক পরিবহন আইনের 87 ধারা অনুযায়ী মহাসড়কের পাশে রাস্তা বা ফুটপাত দখল করে কেউ যদি স্থাপনা করে, সেটা স্থায়ী স্থাপনা হতে পারে অথবা অস্থায়ী স্থাপনা হতে পারে। যদি এটা করে তাহলে আমরা প্রথমে তাদেরকে নোটিশ করছি যে সরাই নেওয়ার জন্য, তারপর আমরা ফিজিক্যালি এসে ওয়ার্নিং দিচ্ছি। যদি সেটাও না করে পরবর্তীতে আমরা ওই ধারা অনুযায়ী আমরা শাস্তির আওতা নিয়ে আসবো। সড়ক আইন অনুযায়ী ফুটপাত দখলে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা এবং 2 বছর সাজার বিধান রয়েছে। শাস্তি বলা আছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থায়ী যারা স্থাপনা করছে তাদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, আর যারা অস্থায়ী স্থাপনা করছে তাদের জন্য 2 লক্ষ টাকা 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার সানোয়ার হোসেন বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযানের পরও নিয়মিত মনিটরিং থাকবে। কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি যে 10 মিনিটের মধ্যে তারা সরিয়ে নেবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। আর এরপরে আজকে অপসারণের পরে আমরা এই জায়গাগুলো মনিটর করব, যারা আসবে আমরা ব্যবস্থা নেব। ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তারা কোনোভাবেই ফুটপাতে তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারবে না এবং এটাকে সরিয়ে নিতে হবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 33টি হটস্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পানি নিষ্কাশনে 6 থেকে 7টি টানেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএসসিসির প্রশাসক। লেক এলাকায় বাণিজ্যিকীকরণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাতিরঝিলের মতো লেক ব্যবস্থাপনা করে সব লেকের রাস্তা নির্মাণ করা গেলে পরিচ্ছন্নতার পাশাপাশি যানজট নিরসন সম্ভব হবে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। আছে জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য আপনারা জানেন পৃথিবীর বড় বড় শহরগুলোতে হয় নদী থাকে নাহলে ক্যানেল থাকে। আমাদের যাও একটা ধোলাই খাল ছিল, সেটা আমরাই বন্ধ করেছি। 3টা আউটলেট আছে এই টোটাল ঢাকা দক্ষিণ সিটির জন্য, এটা খুবই কম। মিনিমাম 7 থেকে 8টা আউটলেট আমাদেরকে করতে হবে। প্রকৃত ব্লু নেটওয়ার্ক অর্থাৎ আল্লাহর রহমতের বৃষ্টি উপর থেকে পড়ার পর সেটা যেন
যেতটুকু আমার দরকার সেতটুকু রেখে বাদবাকিটা নদী পর্যন্ত যেতে পারে তার পুরো নেটওয়ার্কটি পরিকল্পিতভাবে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে করা যায় সেই পরিকল্পনা করছেন। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহায় যাত্রা চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের নির্বিঘ্ন যাতায়াতে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে পূর্ব ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুরবানিতে আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি, আপনারা সজাগ থাকুন, সাথে থাকুন। বিএনপি সরকার ঘোষিত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন চাষিরা। ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড এবং দেশ জুড়ে খাল খননের পর কৃষক কার্ড বিতরণের উদ্যোগে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ বলছে বিশেষজ্ঞরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জেরও কথা উল্লেখ করেন তারা। বলেন, কৃষক কার্ডের প্রতিটি ধাপ তদারকির জন্য টিম গঠন করে সঠিক প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন মুশাফির দোস। দিগন্ত জুড়ে সিম ফুলের বেগুনি আভা, নতুন ফলনের সম্ভাবনার সঙ্গে চোখ ধাঁধানো সৌন্দর্য। আবার কোনো কোনো মাঠে কুমড়ো লতার সবুজ গালিচা, কোথাও মাছা ভর্তি করে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। সবকিছুই শ্যামল বাংলার প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে কৃষি প্রধান দেশের এসব সৌন্দর্য মানুষকে আন্দোলিত করেছে। যদিও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সংকট সব সময় ঘিরে রেখেছে কৃষকদের। বিএনপি সরকারের কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্তের পর তাদের সামনে এখন আশার আলো। শুনতেছি আমরা কৃষক মানুষ, আমাকে বলে কার্ড দিব, শুনতেছি। তাই এখন যদি কার্ড দেয় তাহলে তো আমাকে ভালোই হইলো। যদি সরকার দেয় তাহলে অবশ্যই আমার আমি যখন কৃষি কাজ করি অবশ্যই দিব। কৃষি কাজের আশায় আছি আর কি, পাবো কিনা এটা তো বলতে পারতাম না। এই কার্ডের আওতায় প্রাথমিকভাবে 1,65,00,000 কৃষক পরিবার পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। তবে কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন চাষিরা। দিল্লি পাবো না দিল্লি না পাবো ওদের নাই, এনে গেলে চেয়ারম্যান মেম্বার বা অমুক তমুক এইগের মাধ্যমে আলি আমরা পাবো না। কোনো অনুদান আমার পাইও নাই, দেয়ও নাই বা আনিও নেই। কৃষিখাতকে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার মেরুদণ্ড উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, কৃষি কার্ডে চ্যালেঞ্জ থাকলেও এটা বর্তমান সরকারের একটি কার্যকর পদক্ষেপ। কৃষক বীমা কোনোভাবে কৃষক কার্ডের সাথে যুক্ত হতে পারে না, কারণ এটা সবাই কিন্তু বীমাটা হচ্ছে যে ওই জায়গায় যে জায়গায় হলো যারা ক্ষতিগ্রস্ত, সমুদ্র তীরবর্তী এলাকা, লবণাক্ত এরিয়া, ফ্লাড এরিয়া, যেখানে হঠাৎ করে তার ক্রপটা ড্যামেজ হয়ে গেছে, শুধু তারাই পাবে হলো যে মানে ক্রপ ইন্স্যুরেন্স। যেটা 3 মাস অন্তর সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এই কৃষি গবেষক। কৃষক তো ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় করবে না। কৃষক যেটা করতে পারে তাকে এনশিওর করছি আমরা কার্ডের মাধ্যমে যে সে যেন ন্যায্য মূল্যে কৃষি পণ্যগুলান উপকরণগুলান কিনতে পারে। কৃষক প্রশিক্ষণ, এই কার্ড ব্যবহারের জন্য আমি তাকে যে সুবিধা দিচ্ছি কার্ডে, সেই কার্ডের সুবিধার বাইরের অংশ এটা। ন্যায্য মূল্যে সার ও ডিজেল দিলে বাজারে কৃত্রিম সংকট এবং অনিয়ম হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। কৃষি প্রধান দেশে কৃষি কার্ড অনেক সম্ভাবনার, তবে চ্যালেঞ্জও কম নয়। তাই মাঠ পর্যায়ে চাষির উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া এবং রবি ও খরিফ মৌসুমের অন্তত 1 মাস আগে কৃষকের কাছে পর্যাপ্ত উপকরণ পৌঁছে দেওয়ার পরামর্শ কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গাড়ি চাপায় 2 অটোরিকশা চালকের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত 4 জন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে চালক সহ 3 জনের মৃত্যু হয়। উপজেলার নিশমার বাজারে এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের উত্তাপে চাঁপাইনবাবগঞ্জে ব্যাহত হচ্ছে চাষাবাদ ও আমের উৎপাদন। তেল সংকট যেন চাষিদের মরার উপর খাড়ার খা। বিশেষ করে বোরো ক্ষেত ও আম চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়।
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কাজ করছে কৃষি বিভাগ। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ভরা মৌসুমে চাষিরা আম পরিচর্যায় ব্যস্ত থাকার কথা, কিন্তু সব কাজ ফেলে লাইনে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে তেলের জন্য। একই অবস্থা বোরো ধান চাষিদেরও। জ্বালানি তেল সমস্যায় ব্যাহত হচ্ছে সেচ কাজ। কৃষকদের অভিযোগ, পাম্পে 2 লিটার ডিজেল দেয়া হয়। শুধু আম চাষিরাই নয়, বোরো ধান চাষিরাও তেল সংকটের কারণে ক্ষোভ প্রকাশ করেন। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় সেচ দিতে সমস্যায় পড়ছেন কৃষকরা। ধানের আমি ফেটে গেছে, কিন্তু 5 কেজি দরকার, 2 কেজি 1 কেজি কখন পাই না। এইভাবে যদি চলতে থাকে তেলটা, তাহলে আমরা এই জমি আর করতে পারবো না। এ সময়ে আমের যে পরিচর্যা করতে হয়, এ সময়টাতে আমরা তেলটা পাচ্ছি না, যার জন্য আমাদের কৃষি ব্যাহত হচ্ছে। আমরা 4 দিন করছি, 15 দিন বসে থাকছি বিষের কারণে, এই তেলের কারণে। সকালে গেলে দুপুর বেয়ে যায়, তারপর 8টা থেকে তেল দিবে, 2টা পর্যন্ত দিবে তেল, তার মধ্যে আর তেল দিবে না। সরকারের কাছে আবেদন যে আমাদের যাতে তেল যেদিন দিবে যাতে আমরা পর্যাপ্ত তেল পাই। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষক যাতে ভালোভাবে তেল পেতে পারে, কৃষির যে উৎপাদন সেটি যেন অব্যাহত থাকে, সেই জন্য আমরা কৃষি কাঠ অথবা জ্বালানি পাওয়ার জন্য যে কাঠ, সেটি প্রণয়নের কাজ চলমান আছে। আমরা শীঘ্রই কৃষকের মাঝে এটি দিতে। জেলা জুড়ে 37,504 হেক্টর বাগানে আমের চাষ এবং 47,750 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালী অবশ্যই আমরা খুলব, তবে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধই থাকবে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে তেহরান। সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আর 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী অবশ্যই আবার খুলবে, তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। এছাড়া যেসব দেশ ইরানের নতুন নিয়ম মেনে জাহাজ চালাবে, তারা নির্বিঘ্নে তাদের নৌযান নিয়ে হরমুজ পার হতে পারবে বলে জানান তিনি। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আরোপ করতে যাচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে এরই মধ্যে টোলের নিয়ম কার্যকর করেছে তারা। এদিকে কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত নয় বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী খোলার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে জোট বাঁধার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ঐশী আলম, মোহনা সংবাদ। রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 29 জন নিহত হয়েছে। রুশ AN-26 সামরিক বিমান পাহাড়ের চূড়ায় ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়েছে। এ সময় বিমানে থাকা 6 জন ক্রু এবং 23 জন সাধারণ যাত্রীর মৃত্যু হয়। মঙ্গলবার মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা 6টার দিকে AN-26 সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ঘটনায় বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল কিংবা কেউ বেঁচে আছে কিনা সেটি উল্লেখ করা হয়নি। দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। পরিদর্শনকালে তিনি জানান, আগামী বছর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। এ সময় জেলা স্টেডিয়ামে জরাজীর্ণ অবস্থা ও গ্যালারির বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিগত সময়ে অনিয়ম দুর্নীতির কারণে স্টেডিয়ামের এমন পরিস্থিতি হয়েছে উল্লেখ করে দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। বিগত স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল,
তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 3 থেকে 5 বছরের মধ্যে উন্নত জীবন পাবে প্রান্তিক মানুষ, সংসদে প্রধানমন্ত্রী। পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করার ঘোষণা। রোববার থেকে হামের টিকা দেবে সরকার, তালিকায় 6 মাস থেকে 10 বছর বয়সীরা। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। গণহত্যায় উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে গোয়েন্দা উপপরিদর্শকের সাক্ষ্য, সাক্ষী অনুপস্থিত থাকায় পেছালো কাদেরের মামলার শুনানি। এবং ঢাকার ফুটপাত সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান, জনদুর্ভোগ কমাতে এমন উদ্যোগ বলছে প্রশাসন। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।